আর আমার কথাবার্তা শুনলে গা যাদের জ্বালা করে, যারা আগে থেকে সিদ্ধান্ত নিয়েই রেখেছেন যে মেডিকেল ইস্যুর কারণে আমি যা বলি, যা করি তার সবই ভুল আর ডাইনিই একমাত্র সঠিক, তাদেরকে সসম্মানে আমার ভিডিওসগুলো ফলো করা, দেখা এবং মূল্যবান সময় নষ্ট না করার অনুরোধ জানানো যাচ্ছে। অনুরোধে যদি কাজ না হয়, ঘাড় ধাক্কা দিতে বাধ্য হব। তো আমার মতো খাওয়ার যার মুরদ নাই, এরকম একটা মানুষ, সেও কিনা তার নিজের একটা বাসা বা বাড়ির যেই স্বপ্নটা দেখে, সেটা একটা ছোট হোক কিন্তু একটা নতুন একদম মনের মতো একটা সব কিছুর স্বপ্ন দেখে। কিছু ফকিন্নি তো আছে যারা সারা জীবন গলা বাজিয়ে বেড়ায় যে নিজের পায়ে তারা দাঁড়ানো ছিল, আত্মনির্ভরশীল ছিল, কিন্তু এমন প্রতিষ্ঠানে কাজ করেছে যেই প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই তাদের স্বপ্ন পূরণ বা বাসা কিংবা বাড়ি করার যেই সহায়তা বা যে লোন সেটা নিতে পারেনি। তার জন্য ঠিকই ধর্ণা দিতে হয়েছে অন্য আরেকটি প্রতিষ্ঠানের, এবং সেই প্রতিষ্ঠানে যিনি চাকরি করতেন তাকে কোনো তোয়াক্কা না করে, তাকে কোনো ক্রেডিট না দিয়ে সমস্ত ক্রেডিট নিজে নিতে চায়। এইগুলোই হচ্ছে গিয়ে মূলত, আপনি কিভাবে বুঝবেন যে একটা মানে মানুষ মানুষ না ডাইনি, এগুলোই হচ্ছে তার প্রতীক বা চিহ্ন অথবা প্রমাণ। লোন নিয়ে বাড়ি করছে, নিজের জমানো টাকায় করতে পারলো না, সেটা নিয়ে কোনো আফসোস নেই। বা যখন ক্রাইসিস ছিল, টাকা পয়সার টানাটানি ছিল, তখনও পর্যন্ত ভালো খেয়েছে। আর যখন সামর্থ্য আছে তখন ওই যে অন্যদেরকে ফলো করে কুকুরের মতো, তাদের দেখা দেখি মোটা চাল কিনে মোটা চাল খায়। মোটা চাল দাঁতের নিচে না পড়লে, না চিবালে ভাল লাগে না, পেটে অনেকক্ষণ থাকে। তো যারা কিনা ডাইনির সমর্থক, যখন আপনারা ডাইনির বাসায় বেড়াতে যান, জানেন তো স্বপ্ন থেকে তখন ইনস্ট্যান্ট অল্প পরিমাণ আপনাদের জন্যই কিনে নিয়ে আসা হয়। আপনাদের পরিবর্তে আবার যখন আমার যাওয়া হতো, আমার ক্ষেত্রে এই জিনিসটা চাল যতটাই কিনে আনা হোক না কেন, রান্নাটা হতো শুধু যাওয়ার একদিন কি 2 দিন আগে বিচার বিশ্লেষণ করা হতো যে আমি কয়দিন থাকবো, সেই অনুযায়ী দেওয়া হতো। আর নয়তো ওই যে আলোর দিশারির জন্য তো উনিই খেটে মরে। আলোর দিশারির বরাদ্দে থাকে মোটা চাল, সেও বসে বসে সেই চালই খায়, একসাথে রান্না হয় এক হাঁড়ি। সো আমার জন্য আবার কষ্ট করে হাত পুড়িয়ে আলাদা করে রান্না হবে? ছি ছি ছি। আমাকে তো বলেইছে যা নিজেরটা নিজে রান্না করে খা। ওরে আমার জন্য রান্না করতে গেলে হাড্ডি একদম পিষে পিষে যায়। আলোর দিশারি বলে কথা, ঢাবির লয়ের স্টুডেন্ট, অ্যাডভোকেট হবে, অ্যাডভোকেট হওয়ার আগে অ্যাডভোকেট হয়ে বসে আছে। তার জন্য রান্না করতে হাতে একদম বাহুবলীর জোর চলে আসে। আলোর দিশারি রান্নাবান্না তো কাজের মহিলার মতো উনিই করেন, কাজের মহিলাকে দিয়ে নাকি অন্য কিছু করায়। অথচ যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে পিজি থাকবে কিনা, পেইং গেস্ট হিসেবে রাখবে কিনা, না 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 না, পেইং গেস্ট রাখলে রান্নাবান্নার এসব ঝামেলা কে নেবে। আলোর দিশারি এতই খাতির করেছে, এতই পেটে ঢুকেছে, এত প্রশংসা করেছে, এত পাম্পটি দিয়েছে যে একদম ফাঁকি দিয়েই খাটাতে পারছে। ওই যে দেখলেন না, আমার খাওয়ার মুরত যতই না থাকুক, আমি তো আর কখনো কিছু গিফটসের বিনিময়ে বা কিছু টাকা পয়সা বা অন্য কোনো ম্যাটেরিয়ালের বিনিময়ে নিজের পার্সোনালিটি কিংবা সেলফ রেসপেক্ট বিসর্জন দেয়নি ওই ডাইনিটার মতো। ডাইনি নাকি আমার কথায় রিয়াক্টই করে না, এত ম্যাচিওর। রিয়াক্ট করে না বলেই ওই যে জনির মোবাইলে আমাকে উদ্দেশ্য করে মেসেজ পাঠায়। ডাইনি বলে খুব লাগে, তাই না? আবারও বলছি, ডাইনি ডাইনি ডাইনি, ডাইনিকে ডাইনি বলবো না? কি বলবো? ডাইনি বলেছে দেখেই তো উঠে পড়ে লেগেছিল ওই ফ্ল্যাট থেকে ভাগানোর জন্য, বিদায় করার জন্য। আর আরেকজন আছে না আলোর দিশারি, আলোর দিশারি তো যেদিন আমি মানে অসুস্থ হয়ে ওই ডাইনির বাসায় গিয়েছিলাম, এবং সেটা জনি উইথ পারমিশন করেছে কাজটা, পুলিশের কাছে বলা হয়েছে আমরা বিনা অনুমতিতে গিয়েছি। আলোর দিশারি ছিল ল্যাবেইডে, কিছুদিন পর পরই নাকি অসুস্থ হয়ে যায়, স্যালাইন দিতে হয়, কি যে অসুস্থ হয় ডাক্তাররাও ধরতে পারে না। আরে মোদ্দা কথা হচ্ছে, আছে এক কাকা ফ্রিতে গিয়ে এসির বাতাস খেয়ে কিছুদিন হাসপাতাল থেকে 4 দিন 5 দিন কাটিয়ে আসে, এটা কিছুদিন পর পরই। আরও একদিন আমি থাকাকালীন দেখেছি তার নাকি বুক ধরফর করছে, অস্থির অস্থির করছে, অথচ ডাক্তারের কাছে গেলে ডাক্তার শুধুমাত্র স্যালাইন ছাড়া আর কোনো ওষুধ দেওয়ার মতো কিচ্ছু পায় না। হ্যাঁ, এরকম পাগল ছেমড়িকে ভাড়া তো ডাইনি ছাড়া আর কে দেবে? কারণ ডাইনি নিজেও তো এরকম, প্লাস ডাইনির চরিত্রেরও কিছু দোষ তো আছেই, যার জন্য তাদের ফ্যামিলির যে কোনো পুরুষ মানুষকে সে অ্যালাউ করে। রাত 10টা হোক 10:30 হোক, মা মেয়ে তো একদম কি বলবো মফস্বলের তুলনায় এত ফাস্ট এত ফাস্ট। কি আর বলি, রুম একটা ভাড়া নিয়ে তাদের নিজেদের আত্মীয় স্বজনদের মাঝখানে সবাইকে বলেছে পুরো বাসাটাই তাদের। এমন ভালো দিদি পেয়েছে, ওরে বাপরে বাপ, দিদি 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 আমাদের সুবিধা অসুবিধা তো দেখবেই, দিদিকে ধরে আমরা এখানে এসেছি। তো কে না করেছে যে আপনারা দিদিকে ধরে আসেননি, অন্য কাউকে ধরে এসেছেন? উল্টা আপনাদের সহ্য হচ্ছিল না আমি যাওয়াতে, মেনে নিতে পারছিল না। ওই যে বললাম না আলোর দিশারি হসপিটাল থেকে এসেই আমরা কয়দিন থাকবো, আমার কি সমস্যা, বা আমি যখনই কোনো চেক আপে যাচ্ছিলাম, অথবা আমি যখন সিজার শেষ করে বাসায় আসলাম, আমার বাচ্চা কয়দিন এনআইসিতে থাকতো, এবং তাকে পর্যন্ত লেলিয়ে দিয়েছে এই টাকার কথা বলার জন্য। হ্যাঁ, টাকাটা অনেক বড় ব্যাপার, টাকা তো আন্টি দিয়েছে। কই রে তোর আন্টি কয় টাকা দিয়েছে রে? হ্যাঁ, তুই এগুলো নিয়ে কথা বলার কে? বেয়াদব চোষা আম। কি আন্টি পুত্রবধূ হিসেবে ভুল করে আরেকজনকে বাছাই করেছে, তোকে পেলে তোকেই নিত, এটা শোনার পর থেকে একদম উড়ু উড়ু মন হয়ে গেছে, যার জন্য ভাগানোর জন্য ভাবে। হালিমাকে তো তুই ভাগিয়েছিস উল্টাপাল্টা ওই কান ভাঙানি দিয়ে। ডাইনিকে কান ভাঙানি লাগিয়েছিলি না? হালিমা কাজ করে না, জনি কাপড় ধয়, আমি রান্না করি, কি রে কবে কবে দেখেছিস এসব? যে কোনো কিছু একটা দেখেই মানে উল্টাপাল্টা, তোদের তো খুব সমস্যা হচ্ছিল হালিমাকে নিয়ে। হালিমা আমার কাজগুলো করছিল, সেটা তো সহ্য হচ্ছিল না, কিভাবে ভাগাবি? উঠে পড়ে বাপ মেয়ে মা 3জন। কি রে ডাইনি, কমপ্লেনে বলেছিস একটা অংশ নাকি তুই এক ছাত্রীর কাছে ভাড়া দিয়েছিস, কিন্তু ছাত্রীর সাথে ছাত্রীর মা বাপকেও তো থাকতে দিস, বিশেষ করে বাপকে থাকতে দিস। ক্যারেক্টারলেস একটা। তো ক্যারেক্টারের ঠিক আছে, ক্যারেক্টারের কোনো ঠিক নাই। নয়তো তাদের ফ্যামিলিতে অন্যান্য আত্মীয় স্বজন পুরুষ, বেশিরভাগই পুরুষ, কোনো মহিলাকে আসতে দেখি না এই পর্যন্ত, সব পুরুষ আসে। বড় বোনের দেবর, এ সে মামা, এটা সেটা সেটা। হ্যাঁ, ছে। ওই মেয়ে ভার্সিটিতে যায় কয়দিন? বাপ থাকলে যায়, নয়তো সারাদিন পরে ঘুমায়। আর ডাইনির কোনো
পরিচিত বা রিলেটিভ কেউ আসলে বলে রাখে দরজা বন্ধ করে রাখতে, নয়তো তো ডাইনি সারাক্ষণ বগল দাবা করে পকেটের মধ্যে ঢুকিয়ে আলোর দিশারিকে নিয়ে রাখে। কেউ আসলে বলে রাখে দরজা বন্ধ করতে, তাদেরকে বলে ও পড়ছে মানে কীভাবে ধামাচাপা দিবে। কত যে পড়ে, প্রায় 6 মাসের কাছাকাছি থেকে তো এসেছি, দেখেছি। 4টা পর্যন্ত ঘুমায়, তারপর উঠে। আর যখনই মানে বাহিরের কোনো কাজ তার বাইরে যাওয়ার থাকে, যেটাই হয় সব সন্ধ্যার পর থেকে একদম রাত 11টা 12টা। আগে তো হচ্ছে আমি অসুস্থতার আগেও যখন একবার গেছিলাম তখন তো দেখছি এরকম বাইরে রাত কাটায়, 12টায় আসতেছে। এগুলো নিয়ে ডাইনি কেন এগুলো নিয়ে কিছু বলবে? এটা তো আর তার মেয়ে না, হ্যাঁ, তার যার বাপ মা তারকে শাসন করে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, একদম সবাইকে সে একদম কার্ড দিয়ে রেখেছে, ওকে শাসন করো। নিজের শাসন তো আছেই, বাদ বাকি আরও মানুষ ভাড়া করে শাসন করতে নিয়ে আসে আশেপাশের। ডাইনি কোথাকার একটা। চোষা আমকে খুব মনে ধরেছে। কি রে, হ্যাঁ, চোষা আমকে এর জন্য চোষা আম বলেছি দেখে আবার গায়ে লেগে গেছে। আমার বাচ্চাকে এসে বলতেছে ও মা এত চিকন, এমন কাঠি, মানে কিসের সাথে কি ছাগি। ঢাবিতে চান্স পেয়েছি, ঢাবিতে মানুষ 10 দিন 15 দিন পরেই চান্স পেতে পারবে। হ্যাঁ, তোর মতন এরকম আর্টসের একটা ফালতু মেয়ে লতে চান্স পাওয়া কোনো ব্যাপার? যদি তুই ইউনিটের কোনো স্টুডেন্ট হতি তাহলে বুঝতাম রে। ফালতু মেয়ে কোথাকার, মানুষের পিছে লাগিস। হ্যাঁ, তুই হলি ভাড়াটিয়া, আর তুই ওই ডাইনিকে হাত করে আমাকে ওই বাসা থেকে বের করেছিস না। শোন, সময় হচ্ছে সবচাইতে বড় প্রতিশোধ গ্রহণকারী, ঠিক আছে? তুই যেটা করেছিস বা করছিস, তুই মনে করছিস সেটা সঠিক, তোর পিছনে আমি লাগিনি, তোর পরিবারের পিছনে আমি লাগিনি, তোদের সাথে ইনফ্যাক্ট আমি কথাই বলতাম না। তোরা উঝে এসে গায়ে পড়ে কথা বলতি। তোদেরকে কিভাবে হেনস্থা আর হয়রানি করেছিলে? তোর বাপ আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বিরক্ত করে ফেলতো, না ধরলেও ফোন দিত, অন্য যে কোনো আননোন নাম্বার থেকে কল দিত, দিয়ে বলতো আমরা কাল আসছি, পরশু আসছি। তারপরে আসতো কি আরও 5 দিন 7 দিন লেট করে। কেন করতো এগুলো? সিগারেট খায়, লাইটার নিয়ে যায়, রান্নাঘর লক করে ফেলে, খাসির মাংসের পোটলা তোর মা নিয়ে উধাও হয়ে যায়, আবার ফোন দিয়ে বলে দেশি কই মাছ আছে সেটা খেয়ে নিতে। কিরে, এক তো ডাইনির পেটে ঢুকে গেছিস। কিরে, ডাইনি তোদের ভাড়া দিছে বলে কি ডাইনির বাসায় অন্য আর কেউ যাতায়াত করতে পারবে না? গেলে একদম তোদের সাথেই গিলতে হবে। এই গিলা নিয়েও তো কম করিস নাই। মর্জিনাকে পিছে লাগাইছিস। হ্যাঁ, মর্জিনার এত সাহস হয়, মর্জিনা তর্ক করে, বলে সার্কি বাজার করে না, একজন মানুষের কতটুক খায়, কয়টা আর পেঁয়াজ নেওয়া হয়, কয়টা আর আলু নিবে কেন? পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন নিবি কেন? আমি শুধু বলেছিলাম আমার জিনিসগুলো আমি আলাদা রাখছি, ওদেরটা শেষ হলো ওদেরকে ইনফর্ম করতে। সে আমাকে এতগুলো কথা শোনায় একটা কাজের মহিলা হয়ে। তোদের সায় না থাকলে ইশারা না থাকলে এগুলো কীভাবে করে? কিরে, আমরা তোদেরকে হয়রানি আর হেনস্থা করেছি। শোন, ভাড়াটিয়ার জাত, তোরা ভাড়াটিয়াই থাকবি, বুঝতে পেরেছিস? তোরা উপরে কোনোদিন উঠতে পারবি না, ঠিক আছে? জাত একটা বড় ফ্যাক্টর। তোরা যত যাই করিস, তোরা যে আমাকে এবং আমার পরিবারকে, আমার বাচ্চাকে, আমার হাজব্যান্ডকে হেনস্থা হয়রানি করেছিস, এটা নিয়ে আমি এখন পুলিশ কমপ্লেন করতে পারতাম, কিন্তু কেন করছি না? কারণ তোরা ডিরেক্ট আমার এগেনস্টে কমপ্লেনটা আনিস নাই, তোরা আনছিস ডাইনির মাধ্যমে। ডাইনির বিরুদ্ধেও আমি গিয়ে কমপ্লেন দিতে পারতাম, কিন্তু ডাইনি বর্তমানে বাংলাদেশে নাই, ঠিক আছে? বাংলাদেশে আসুক না আসুক কিচ্ছু আসে যায় না, কিন্তু সুযোগ যদি পাই কপ করে ধরতেও ছাড়বো না। আমার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন দেয়া, তাও আবার এতগুলো মিথ্যা বলে, ওইটার ভিডিও তো আলাদা আসবে। মিথ্যা অভিযোগগুলো কী এবং সেগুলো কীভাবে মিথ্যা তার একদম যথোপযুক্ত ব্যাখ্যা সহকারে আসবে। ডাইনি কোথাকার, মানুষের কাছে বলেছিস তুই একা আছিস, একাকিত্ব ঘোচাতে নাকি ভাড়া দিয়েছিস, পরে সেটা হয়ে গেছে সার্ভিস চার্জের জন্য ভাড়া দিয়েছিস। কেন রে, কেন? সার্ভিস চার্জ দেওয়ার মতো মুরদ নাই তোর যে ভাড়া দিতে হয়? তোর ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ভালো নাই, ভালো যাচ্ছে না। আরে তোর ভালো যায় না কেন যায় না? হ্যাঁ, তোকে তো মানুষ স্বার্থের জন্য তোর এগুলো সহ্য করে রে, স্বার্থের জন্য একদম উড়াল দিয়ে একদম পাগল হয়ে গেছিলি না? মনে করছিস তোকে খুব সম্মান দিয়ে দিচ্ছে, হ্যাঁ? এবং মানুষকে এখন এটাই বুঝাচ্ছিস সম্মান দিয়ে নিচ্ছে তো নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য, ইউজ করার জন্য। তুই তো যে গ্রুপিংয়ের মাস্টার, তুই দেখা যায় একবার যদি এক দলের সাথে ভালো থাকিস, আরেক দলের সাথে তখন ইগনোর করিস, তাদের সাথে যোগাযোগ রাখিস। ঠিক সেম কাজটাই করেছিলি পশু কুকুরের সাথে, যখন ওই যে পেছনটা দেখানো ছিল তখন তুই আমার দিকে ঘেসছিলি। তারপরে দেখ হুট করে মেজদির শ্রাদ্ধের মাছওয়ানির দিন থেকে পশু কুকুরের তো তখন তোকে দরকার, এনি হাও তোকে মানাতে হবে, দরকার। তুই ব্রাহ্মণবাড়িয়ায় গেলেই আমার সাথে যোগাযোগ বন্ধ, মেজদিরিয়ার শ্রাদ্ধের সময় গিয়েও যোগাযোগ বন্ধ করে দিছিস বিনা কারণে। আবার বলিস যে ঢাকায় এসে কল দিয়েছিস, আমি ধরি নাই, তোর ইচ্ছা ছিল এটা করবি সেটা করবি। আর কতবার তোকে তারপর আসতে বলছি, কয়বার আসছিলি? তখন তো আসতি আমাকে তেল মেরে বোঝানোর জন্য, পশু কুকুরের কাছে যাবি হুট করে, ঠিক আছে? আমাকে আমার প্রেগনেন্সির মধ্যে সেটা তেলবাজি করতে আসতে চাইছিলি। আমি তো ফোন ধরি নাই, কেন ধরবো? তোর ইচ্ছা মতো নাকি? তোর ইচ্ছা মতো তুই আমার সাথে যোগাযোগ করবি, তোর ইচ্ছা মতো তুই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিবি। এত নার্সিসিস্ট তুই কিভাবে হয়েছিস? তোর ফ্যামিলির আর কাউকে তো আমি এরকম বুঝি না। হ্যাঁ, ছোট মামার কাছে বলিস তোকে আমি শাসন করি, মামা বলতেছে ও শাসন করার কে? শোনেন, এটা শাসন না, এগুলো শাসন না। আমার চাইতেও বেশি শাসন যারা করে সেটা খুব ভালো লাগবে। আমার সাথে ওই প্রবলেমটা কি? সেই যে মেডিকেল উদয় গ্রিনে সবাইকে বলিস না, মেডিকেল ইস্যু তো আমি ভুলেই গেছি। এত মিথ্যা বলিস কিভাবে ডাইনি? তোর পেটে যে বিষ, তোর মনে যে বিষ, আর তুই ভুলবি? তোকে ভুলতে দিবে? কোনোদিন তোকে ভুলতে দিবে? হ্যাঁ, আরে পুলিশ কমপ্লেন করা এটা কোনো ব্যাপার? এটা কি কোনো ব্যাপার? দেশের নাই বিধায় বেঁচে গেছিস, কিছু করতে কিছু করিনি। নইলে তুই যতগুলো অভিযোগ আনছিস সেগুলো যে মিথ্যা মানহানির অভিযোগ, সেটা তো এসআই ঘরে বসে যখন আমি এক একটা কথা বলছি তখনই সে বুঝতে পারছে। ইনফ্যাক্ট সে আমাকে বাসা ছাড়তেও বলে নাই। ছাড়ছি কারণ হচ্ছে গিয়ে তুই ওই তাদেরকে ঢুকাইতে চাচ্ছিলি। ওই চরিত্রহীন লোকটা মেয়ের সাথে আসে, আয়সা ড্রয়িং রুমে বসে থাকে, কোনো প্রাইভেসি থাকে না, কিচ্ছু থাকে না, ড্রয়িং রুমে ঘুমায়। কেন? রুম ভাড়া নিছে একটা, মেয়ের সাথে ঘুমাইতে কি জাত চলে যায়? হ্যাঁ, মেয়ের সাথে ঘুমাইতে কি রে? হ্যাঁ, ওদের যা লাগে তাই ব্যবহার করে, তোকেও লাগে রে, তোকেও ব্যবহারই করতেছে, বুঝছিস? ডাইনি কোথাকার। আমি আমার হাজবেন্ডের সাথে ভালো থাকি এটা দুই চোখে সহ্য করতে পারতো না, দুই চোখে দেখতে পারতো না। হ্যাঁ, লাস্টলি রিয়াক্ট করে না, আবার মেসেজে লিখে ডাইনি বলাতেই কিন্তু এইসব লিখছে। আমি তো বুঝতে পারছি খাওয়ার মুরদ নাই দেখে। হ্যাঁ,
বলেছিলি যে জনির টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু ও যে আনে মিষ্টি বা যে কোনো কিছু যখন বাসায় নিয়ে আসে, ওর চয়েস কিন্তু ভালো। এটা হচ্ছে সবটাই মনের ব্যাপার, সবটাই যার যার রুচির ব্যাপার। আমরা না আবার কাউকে খাইয়ে এটা বলতে পছন্দ করি না, তবে মানুষকে আমাদের দ্য লেভেল বেস্ট যে আপ্যায়ন বা খাওয়ানো, সেটার চেষ্টা আমরা করি। বুঝছিস? খাওয়ার মুরত না থাকলেও তোর তো অনেক খাওয়ার মুরত, কিন্তু তোর ভিতরে সেই মানে এই ধরনের কোনো মন মানসিকতা নেই। তুই যে কোত্থেকে এই চালালের স্বভাব পেয়েছিস কে জানে। তোর তো আরও ভাই বোন আছে, মেজদিও তো এমন ছিল না, আশা করি দাদুও এমন ছিল না। তুই একটা পিস, ওয়ান পিস। হ্যাঁ, আর পোষ্য কুকুরের বইয়ের শ্বশুরবাড়ি সম্পর্কেও তো বলেছিলি, ওই নর্মাল শুকনো শুকনো ওই মন্ত্র পড়া মিষ্টি ছাড়া তো কিছুই আনতে দেখতাম না। ব্রাহ্মণবাড়িয়া নাকি ছানামুখীর জন্য জনপ্রিয়, ক্ষীরতোয়ার জন্য জনপ্রিয়, কই এগুলো তো আনতে কেউ দেখেনি। তো যাই হোক, আমরা নাকি নুডলস ভাতের মতো খাই। আমাদের এখানে যখন আসতো, আমরা যদি নুডলস করে, মানুষ তো একটা মেহমানদারি করতে গেলেও একটু পরিমাণে বেশি, সেইটা নিয়েও তার সমস্যা, সেইটার ভিতর থেকেও দোষ বের করে আমরা ভাতের মতো করে নুডলস খাই। কি রে, খাওয়ার নাকি আমাদের মুরদ নাই? হ্যাঁ, আবার বিভিন্ন সময় বিধিয়ে বিধিয়ে বলতি গরিবগুলা বেশি খায়, গরিবগুলা বেশি ঘুমায়, গরিবরা এইটা, গরিবরা সেইটা। হ্যাঁ, এই নাকি তুই আবার চাস যে জনের সাথে আমার সংসার টিকুক। এইগুলো বলে বলে আমাকে উস্কে উস্কে কি কি করেছিস সেটা আর দুনিয়াবাসী কেউ না জানো, তুই ভালোই জানিস। গরিবগুলার মতন আমিও বেশি খেয়েও দেখ না, তোর চাইতে মোটকি হতে পারছি না, আফসোস। হ্যাঁ, কি রে, 1 টাকাও তো ছাড়িস নাই। এখনও বলতেছি, টাকা যারা দিছে তাদের প্রতি আমার আজীবনের কৃতজ্ঞতা। এবার তাদেরকে তুই সেটা শোধ করবি কি করবি না, ওই যে হালিমার কথা, উনি কবে আসবে আর কবে টাকা দিবে, ততদিনে বাঁচি না মরি। ওরা তো তাও আমি বলবো যে ওরা যারা আমাকে হেল্প করছে, যেই কয়জন, প্রত্যেকে হেল্প করছে, প্রত্যেকে যে যেভাবে হেল্প করছে, আমার কাছে প্রত্যেকটা হেল্প অনেক অনেক গুরুত্বপূর্ণ সমান। যারা ফিনান্সিয়ালি হেল্প করছে তাদের মন অনেক বড় এবং তারা অনেক স্ট্রং, এবং আমি বলবো তোকে অন্ধবিশ্বাস করে রে, অন্ধবিশ্বাস করে। দ্যাটস ওয়াই তারা এই যে এই হেল্পটা করছে আমাকে। তুই তো 1 টাকাও এখনো ছাড়িস নাই, এটা বলতে তো আমার দ্বিধা নেই। ও, এটা বলাতে আমি মোটা অঙ্কের টাকা দাবি করেছি? কি রে, আমি তো কোনো রিলেটিভের কাছ থেকে টাকা নিতে চাইনি, আমি তো সাহায্যের আবেদন করতে চেয়েছিলাম, সেটাতেও তো তোর ঝামেলা। হ্যাঁ, সাহায্যের আবেদন করতে না দিয়ে আমার ছেলের জন্য সাহায্য নিয়ে চিকিৎসার ব্যবস্থা বন্দোবস্ত বন্ধ করে, কয়দিন হলে টাকা আসতো, কয়দিন হলে আবার টাকা বন্ধ হয়ে যেত, টাকা আর পাঠাবে না। জনিকে প্রেশারের পর প্রেশার দিতি। হ্যাঁ, একটা বাচ্চা হলে কি তোর ইচ্ছায় বাচ্চাটা তোর টাইমিংয়ে আসে নাই বলে তুই যেভাবে কুত্তার মতো যা করছিস, ভগবান যাতে তোর শাস্তিটা দেয়, ভগবান যাতে তোর শাস্তিটা দেয়। তুই সহযোগিতা করছিস, অভিযোগে বলেছিস তুই আমাকে সহযোগিতা করেছিস। কিসের সহযোগিতা করেছিস? কি রে, এমন তো বলছিস জনিকে লোন নিতে, লোন? হ্যাঁ, তোর যদি সহযোগিতা করার মন মানসিকতা থাকতো তাহলে কি আর এই কথা বলতি, এই কথা লিখে পাঠাইতি? হ্যাঁ, রাজীবকে বলো তোমার মা অসুস্থ হলে কি করতো, এই এদের যে টাকা পয়সার প্রবলেম আছে তুই তো আরো 2-3 বছর আগে থেকে জানিস, তারপরেও তুই আমার বাচ্চার চিকিৎসায় এরকমভাবে মাঝখান দিয়ে বাচ্চার চিকিৎসার হ্যাম্পার করছিস, আমাকে মেন্টালি টর্চার করছিস। এবং ওই যে আমি লাইভে গিয়েছিলাম সুইসাইডের কথা বলে, এবং এইভাবে মেন্টাল টর্চার করে আর ফিনান্সিয়াল প্রেশার, টাকা বন্ধ করে, এটা সেটা বলে বলে জনির সাথে আমার সম্পর্ক খারাপ করছিলি, তখন সম্পর্ক নষ্ট করছিলি। জনি তখন কোনো কাজ ছিল না। ইনফ্যাক্ট আমার সিজারের পর মনে হয় 2 সপ্তাহও হয় নাই, ছোটো মাসি দেওয়ার সাথে সাথেই বর্দির মাধ্যমে তুই আমাকে বলাইছিস যে জনি নাকি আমাকে ঘরে অথর্বর মতো বসায় ফেলতে চাচ্ছে, আমাকে যেন কোনো টিউশনি দেওয়া হয়, আমি যাতে গিয়ে টিউশনি করে কাজে ঢুকি। তুই এত সহযোগিতা করছিস আমার। একটা বাচ্চা সিজার হইলে তোর নিজেরও তো 2টা সিজার হয়েছে। ও, তোর টাইমিংয়ে বাচ্চা নেই নাই, তো তোর টাইমিংয়ে তো বাচ্চাটা নেই নাই। হ্যাঁ, একদম আমাদের হাজব্যান্ড ওয়াইফের পিছনে লেগে গেছিল কাজে ঢুকানোর জন্য তখন, আর লাস্টে পিছনে লেগে গেছিল ঢাকা থেকে বের করার জন্য। কেন তাকে আমি ডাইনি বলি? ডাইনিকে ডাইনি বলবো না, এখনো তো ডাইনিই বলতেছি। কি করবি? জনির সাথে আমার সম্পর্ক ওই তোর কারণে ওই সময় ডিমোশন হয়ে, অশান্তির সৃষ্টি হয়ে, তখন আমি সুইসাইডের অ্যাটেম্পটের চিন্তা ভাবনা করছিলাম। এই যারা হেল্প করতেছিল তাদের নাটাইটা তুই ঘুরিয়ে আত্মহত্যায় আমাকে তুই প্ররোচিত করছিস, এবং এই পর্যন্ত তুই আমাকে অনেকবার আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছিস। আত্মহত্যায় প্ররোচিত হওয়ার মতো অনেক অনেক কথা বলে আমাকে মেন্টাল টর্চার করেছিস। আত্মহত্যার হুমকি দেই, তুই কি করিস? কি রে, তোর পোষ্য কুকুরের বউ কি করে? আমি করলেই দোষ হয়ে যায় না? আমার তো সব কিছুতেই দোষ। হ্যাঁ, তোর 14 লাখের দোষ। টাকা দিয়েছিস, হ্যাঁ, টাকা আমার কাছে যা ছিল পুরাটা সর্বস্ব নিঃশেষ হওয়ার পর টাকার ব্যবস্থা হয়েছে, এবং সেটার জন্য বর্দিকে কত কষ্ট করতে হয়েছে সেটা বর্দিও আমাকে বলছে। কীভাবে যে টাকার জোগাড় করতে হয়েছে, আর উদয়গ্নি সবার কাছে বলিস তুই ম্যানেজ করেছিস, তুই ম্যানেজ করেছিস। হ্যাঁ, যারা হেল্প করছে, যারা টাকা দিছে, তারা আসল ক্রেডিটের দাবিদার, এবং বর্দি। কারণ যারা টাকাটা দিছে তারাও যে আসলে দিতে চাইতেছিল কিনা বা না, আমি এগুলো নিয়ে ভাবতেও চাই না, কিছু বলতেও চাই না। কয়দিন পর যেভাবে আমার বাচ্চা এনআইসিউতে থাকাকালীন এবং হসপিটাল থেকে বাসায় আসার পূর্ব পর্যন্ত এই সমস্ত টাকা পয়সা নিয়ে যা কিছু করা হয়েছে, যা কিছু তুই করছিস, যারা টাকা দিচ্ছিল তারা নাকি তোর ইশারাতেই নাচতেছিল। আমার উদয়গ্রিনের মাননীয় সম্মানিত আঙ্কেলরা যারা বলেছেন যে সে ম্যানেজ করেছে, আমার ভিডিও যদি আপনাদের কাছে যেয়ে থাকে, আপনারা কয়জন কি জানেন যে এই টাকাগুলো কয়দিন বাদে বাদে যে কীভাবে বন্ধ হয়ে যেত, আর দিবে না বলা হতো, লোন নেওয়ার জন্য বলা হতো, কী সহযোগিতা করলো? হালিমার রান্নার জন্য নাকি আলাদা করে পরে হালিমার সাথে কন্ট্যাক্ট করে হালিমাকে ঠিকই ওই যে রেমিটেন্স হিসেবে 1 মাসের রান্নার বিলটা পাঠিয়েছে, সেটা নিয়ে হালিমার সাথে দ্বন্দ্ব বা গন্ডগোল। পরে হালিমা আর কাজ করলোই না, বলে যে ওনার পরে অনেকভাবে হালিমাকে বুঝিয়েও কাজে রাখা যায় না, কারণ সে এই মহিলার কাজ করবেই না। এই মহিলার সাথেই হালিমার সমস্যা। মহিলাকে তো হালিমার জানা আছে, পচা নষ্ট খাবার এগুলো দেয়, নিয়তের যে কী সমস্যা, কী ঝামেলা। যেই মহিলা রেমিটেন্স হিসেবে কাজের মহিলার একটা বিল পাঠাতে পারে, সে নাকি এখানে না এসে সে নিজে যেটা ডিসাইড করছে যে টাকা পয়সা জনির সাথে বলছে টাকা পয়সা দিবে, আবার বলে আমি নাকি মোটা অঙ্কের টাকা দাবি করেছি, জনি নাকি করেছে। সেগুলো তো হোয়াটসঅ্যাপের যে কল রেকর্ডগুলো, অবশ্যই এরা যেই চামার, এরা যদি আইটিতে কারোর সাথে পরিচিত থাকে সব কিছু ভ্যানিশ করে দিতে পারে। তারপরেও জনি বলছে যে কল রেকর্ড আছে, কখন আমি টাকা চাইছি, কি আসবে বিষয়, এগুলো গভর্নমেন্ট ইয়াতে গেলে বের করা পসিবল। মেসেজগুলো তো ডিলিট, আমার সাথে যে সব মেসেজিং সব তো ডিলিট। আগে পশু কুকুরকে বুঝাইতে হবে না আমি লোভী, আর উনি কী করে সেগুলো তো সব থাকতে হবে।
ডাইনি কোথাকার। পরেও আমার সাথে জনের যখন কিছু ঝামেলা ছিল তখনও আসতে বলছি, তখন আবার ইস্যু দেখিয়েছে পোষ্য কুকুরের বউ নববধূর 5 মাসের প্রেগনেন্সির জন্য আসতে পারে না। মানে এখানেও আমাকে বুঝাচ্ছে যে আমার সমস্যা কোনো সমস্যা না, আমার কোনো ভ্যালু নাই, আমার মানে যখনই আমি আসতে বলতে এরকম একটা না একটা ইস্যু সে দেখাতই। আসল কথা মোদ্দা কথা হচ্ছে চাপ করে এসে পাড়া দিবে না, মেনে তো নেই, মানে এটা তো লোক দেখানো একটা ইয়া ছিল কি না। এখানে আসতে বললে তখন আলোর দিশারিকে ভাড়া দেওয়ার পর ওরে বাবা এই মেয়েটাকে একলা রেখে কিভাবে আসি, মানে মেয়েটার ভ্যালু বেশি। এভাবে যে কোনো কিছুতে সে আমাকে বোঝাতে চাইতো যে আমার ভ্যালু নাই, ওই আউটসাইডার যারা আছে বা অন্য যে কোনো যারা আছে তার সাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে চলে কথা বলে তাদের ভ্যালুটা বেশি। এভাবে করে আমাকে কিন্তু এটাই মানে বোঝানোর চেষ্টা করতো। এমনকি উড়াল দেওয়ার আগে আমি বলেছিলাম যে সে একদিকে বের হবে আমি বের হবো, আমাকে আরও তার 10 দিন আগে সে গোছগাছ করবে কি নিয়ে উড়াল দিচ্ছে আমি যদি দেখে ফেলি হাই হাই সর্বনাশ হয়ে যাবে। অথচ ওইখানে 12,000 কানাডিয়ান ডলার নিয়ে যায়, কেন নিয়ে যায়, তেলা মাথায় তেল ঢালতে, সেটা সবাই জানে। সেই সমস্ত কিছু আবার আলোর দিশারি জানে। আলোর দিশারির সাথে পেটের সব কথা বলে, কবে ব্যাংকে যাবে, কি করবে না করবে, অথচ সেগুলো কিছু আমি জানি না, আমাকে জানতে দেওয়া হয় না। অথচ আবার এত পেটে ঢুকিয়েছে যে আলোর দিশারির মা আমাকে জিজ্ঞেস করে যে আমার কাছে আমার স্বর্ণ গয়না এগুলো আমি কার কাছে রাখছি, কোথায় আছে, আমার মা কোথায় রাখছে, আমার কয় ভরির মতন স্বর্ণ গয়না আছে, আমার জমানো টাকা অ্যাকাউন্টে কয় লাখ টাকার মতো হবে, সমস্ত কিছু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করতো। আমরা তো দিদির ঘরের মানুষ হয়ে গেছি, দিদি তো আমাদের কাছে সব বলে। ঠিক আছে, 2022 সালে পোষ্য কুকুর আর তার নববধূকে নিয়ে এখানে এসেছিল। তখন আমি মাত্র আমার ফার্স্ট প্রেগনেন্সির মেবি এটা 2 শেষ হয়ে 3 মাস চলে। তো তখনই আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড বাদাম টাদাম এনে দিত খাওয়ার জন্য। আমি কিন্তু ঠিকই এটা একটা দামি জিনিস, আমি একলা খাবো, আমার এরকম মেন্টালিটি আমার কখনো হয় না। আমি কিন্তু সবাইকে দিছি। এবং পোষ্য কুকুর বা তার ওয়াইফ কিংবা ডাইনি, তারা ডাইনি যে বয়সে বড় বা পোষ্য কুকুর বয়সে ছোট কিংবা সে বড় হয়ে গেছে, ওদেরকে আমি এটা অফার করবো না বা ওদের দরকার নাই, দামি জিনিস আমি একলা খাই, এরকম মেন্টালিটি ছিল না। ডাইনি কি করেছে জানেন? অনেক কিছু তো নিয়ে গেছে, গুঁড়া মশলা, আচার, এটা সেটা বহুত কিছু, এবং এগুলো আমাকে লুকিয়ে গুজগাছ করতে চাইছিল বলেই আমাকে ভাগাতে চাইছিল। জনিকে যে কয়বার আনাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার ছেলেটা রান্নাঘরে গিয়ে বারবার কাজু বাদাম খেতে চাচ্ছিল, সে ধরতেই দিল না। আমি মানে ডাইনিং রুমের পাশ থেকে আমি দেখছি আমার ছেলেকে বারবার করে ছড়িয়ে রান্নাঘর পরে লক করে দিচ্ছে রান্নাঘর, আমার ছেলেটাকে কাজু বাদাম। অথচ এমন না যে জনি এগুলো আমাদেরকে খাওয়ায় না, সে যখন ভিডিও কল দিত হোয়াটসঅ্যাপে, যখন পশু কুকুরের সাথে মেজদিন মাছনে রাখ পর্যন্ত তো সাপ নেউলে, তখনও দেখছে যে আমার সেকেন্ড প্রেগনেন্সি টাইমেও কাজু বাদাম আমি আর অর্থ মিলে খাচ্ছি। আমাকে জিজ্ঞেস করছে এটা কি কাঁচা খায় না ভেজে দিলে পেট খারাপ হবে না। অথচ ক্যানাডার জন্য যেটা প্যাক মানে কিনছে, এখান থেকে আমার ছেলে নিতে পারবে না। কত বড় শয়তানি, ঘরে থাকতে আর বদমাইশ কতগুলোর সাথে মিশতে এই অবস্থা হয়েছে। একটা ঘটনা বলে এখনকার মতন শেষ করি। ডাইনি যে যেমন তোর মেন্টালিটির, পশু কুকুরটাকে একদম সেম টু সেম নিজের মতো করে নিজের যত অ্যাট্রিবিউটস আছে সব একদম জেনেটিক্যালি নিজের সাইডের অ্যাট্রিবিউটসগুলো ইনস্টল করে দিয়েছে। তো আমার মনে আছে নববধূকে নিয়ে পরে আরও একবার এসেছিল, তখন ডাইনি আবার আসে নাই, কারণ এটা হচ্ছে গিয়ে সম্ভবত ওই যে অর্থ আমার প্রেগনেন্সিতে থাকাকালীন একটা ফেসবুক ইস্যু নিয়ে আমাকে ব্লক করে রেখেছিল, তখন আমার সাথে আর যোগাযোগ হয় নাই। তারপরে হচ্ছে মিনিমাইজ করার জন্য পশু কুকুরকে তার বউকে পাঠিয়েছিল আর কি, অর্থকে দেখবে এরকম একটা নাম করে। তো জাস্ট আগে যেদিন আসছে তারপরের দিনই চলে গিয়েছিল। যাওয়ার আগে এরকম অর্থের জন্য গিফট হিসেবে 6,000 আমার হাতে দিয়ে যায়। তার ঠিক আগে আমি শুনছি যে আরেকটা রুমে নববধূর সাথে বলছে, নববধূ বলছে কখন বের হবে, চলো ছোটো বাসা তো সবই তো শোনা যায়। তো তখন তো এই অর্থের জন্য গিফট হিসেবে এই টাকাটা আমার হাতে দেওয়ার আগে নববধূকে আরেক রুম থেকে বলে এসছে যে থাকছো যে রুম ভাড়াটা দিবা না, এত যে এভাবে থাকলা রুম ভাড়াটা দিয়ে নেই। মানে মানুষকে ছোট করতে ইনসাল্ট করতে দেবী একরকম। আরে যতই পেটে এই যে মানে শিক্ষা বলতে নামমাত্র শিক্ষা ঢুকলেই এরা আসলে এরকম হয়, প্রকৃত শিক্ষা না থাকলে যা হয়। এত লোভ দেখেই ওই যে তোর আমি বিয়ে করার আমাকে লোক দেখানো মেনে নেওয়ার পর তোর পশু কুকুর যখন এসেছিল, আমরা তোরই কথায় যখন ঢাকায় যাই, আমার হাতে 10,000 টাকা দিয়ে বলেছিলি যে পশু কুকুরকে দিয়ে যেন বলি এটা জনি এবং আমাদের তরফ থেকে। আমি কিন্তু নেই পরিবর্তে আমি হচ্ছে একটা ঘড়ি থেকে বসুন্ধরা সিটি থেকে নিয়ে এসেছিলাম। এটা জানা কথা যে আমি যেটা দিব সেটার একটা খুদ দোষ বের করবে। পরে শুনেছিলাম যে সেটা নাকি চেঞ্জ করে নেওয়া হয়েছে। শোন, লোভ যদি থাকতো তুই কি করে কি ভাবে কি করার চেষ্টা করিস, তো তোর দেওয়া টাকা আমি ওকে দিতে যাবো কেন? তোর দেওয়া টাকা কী রে? আবার আলোর দিশারির কাছে কমপ্লেন দিয়েছিলি যে এর আগের বছরের পূজার সময় হচ্ছে কি আমার হাতে টাকা দিয়েছিস, পশু কুকুরের ছেলের জন্য তুই কিছু দিয়েছিস, আনতে বলেছিলি। হ্যাঁ, আমি কেন তোর দেওয়া টাকা থেকেই আমি হচ্ছে পশু কুকুরের ছেলের জন্য কিছু আনলাম না, এনে বললাম না যে আমি এনেছি। তো কেন চাকরি যখন খেয়েছিলি তখন মনে ছিল না? হ্যাঁ, আমি চাকরি করেছি, আমার আর্থিক স্বাধীনতা যখন ছিল, আমার হাতে টাকা ছিল, আমি কাউকে দেই নাই, এরকম খুব কমই আছে। লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না?